নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলে রাখি আবার, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কী ধরনের অনুষ্ঠান চাইছেন বলুন, আর যদি পারেন আমাদের সদস্যপদ নেবেন। 2 নম্বর হচ্ছে, আজকে রাত্রিবেলা আমাদের জিরো আওয়ার আছে। আজকে জিরো আওয়ারে আমাদের প্যানেলে থাকবেন সাংবাদিক আশিস চট্টোপাধ্যায়, থাকবেন সৈকত বন্দ্যোপাধ্যায় গুরুচণ্ডালীর এবং বর্ণালী মুখার্জি। আমরা আমাদের মতামত অনুষ্ঠানে ফিরি। আজকের শীর্ষক, সুভাষ বসুর গুন্ডারা কোট আনকোট শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়েছিল। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা মানে সুভাষ বসুর গুন্ডারা ঢিল মেরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দিয়েছিলেন। কেবল তাই নয়, কর্পোরেশনের ভেতরেও তাকে হেনস্থার মুখোমুখি হতে হয়, এবং এই কথাগুলো একটাও মিথ্যে তো নয়। খানিকটা শ্যামাপ্রসাদ মুখার্জি লিপস অফ ডায়েরিতে পাওয়া যায়, কিছুটা সমসাময়িক পত্রিকা ইত্যাদিতে, আর কিছুটা লালবাজারের পুরনো গোয়েন্দা নথিতে আছে। পরিষ্কার বোঝা যায় যে শ্যামাপ্রসাদের খুব সামান্য সমর্থকদের সামনে বহু সময় সুভাষ বসুর সমর্থকদের কাছে তাদের খানিকটা সমঝে চলতে হতো। কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে বাংলার রাজনীতিতে সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জোটে গেছেন, কিন্তু এই হিন্দু মহাসভা নিয়ে শুরু থেকেই তার দেশ বিদ্বেষ খুব খোলাখুলি তিনি বলেছেন, খোলাখুলি পরিষ্কার। এমনিতেই বাংলার রাজনীতিতে নেতাজিকে খুব একটা লুকোচাপা করে টিকে থাকার চেষ্টাই করতে হয়নি। তার সময়কালে তিনিই বাংলার নেতা ছিলেন, নেতাজি ছিলেন সারা ভারতে। কাজেই শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন তাতে চমকানোর কিছুই নেই। সুভাষ বসু বলেছিলেন, সাম্প্রদায়িকতা ছড়াতে দেব না, হিন্দু মুসলমান বিভাজনকে সামনে নিয়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে আসবেন তাদের মঞ্চ থেকে নামিয়ে দেব, মাথা ভেঙে দেব। এবার বলুন, কার মাথা ভেঙেছিল? আজকের বিজেপির একমাত্র বাঙালি আইকন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। 18ই মার্চ 1940 তিনি কর্পোরেশনের নির্বাচনে প্রচারে বক্তৃতা দিতে উঠেছিলেন। সুভাষ বসুর সমর্থক যুবকরা ঢিল ছুঁড়ে শ্যামাপ্রসাদ বাবুর মাথা ফাটিয়ে দিয়েছিল। না, মাথায় হাত দিয়ে তিনি সভা চালিয়ে যেতে পারেননি, তাকে অবিলম্বে সভা মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সভা পণ্ড হয়ে গিয়েছিল। তিনি তখনকার হিন্দু মহাসভার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। কোথা থেকে জানা গেল? শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি থেকে। তিনি নিজেই এই ঘটনা তার ডায়েরিতে লিখে গেছেন, সে ডায়েরি ছাপা হয়েছে। লিডস ফর্মের ডায়েরি, 32 পাতায় শ্যামাপ্রসাদ বাবুর লেখা থেকে জানা যাচ্ছে, সুভাষ আমাকে একবার সতর্ক করেছিলেন যে আমরা যদি বাংলায় একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী বানাই তাহলে সেটা জন্মাবার আগেই কি করে ভেঙে দিতে হয়, দরকার হলে গায়ের জোরে, ব্র্যাকেটে লিখছেন, সেটা আমি দেখব। 34-35 পাতায় লেখা আছে, টাউন হলে একটা সভা ডাকা হয়েছিল, সুভাষ সেটা ভেঙে দেন। নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী হেমপ্রভা মজুমদার, লীলা রায়, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। সেবার ওই কর্পোরেশনের নির্বাচনে হিন্দু মহাসভার প্রার্থীরা বিরাটভাবেই হেরেছিলেন, মানে তাদের সপক্ষে জনসমর্থন ছিলই না। 1940-এ নেতাজি এই হিন্দু মহাসভা, যার নেতা আজকের বিজেপির বাংলার আইকন, তাদের আদর্শ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বা মুসলিম লীগ সম্পর্কে কি বলেছেন? That was a long time ago when prominent leaders of the Congress could be members of the communal organizations like Hindu Mahasabha and Muslim League. অনেকদিন আগে সুভাষবাবু বলছেন যে অনেকদিন আগে হিন্দু মহাসভায় মুসলিম লীগের সদস্য হতে পারতেন কংগ্রেসের লোকজন। But in recent times the circumstances have changed. সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। These communal organizations have become more communal, আরো সাম্প্রদায়িক হয়েছে এই সমস্ত দলগুলো than before, আগের থেকে। As a reaction to this, এর জন্যই the Indian National Congress has put into its constitution a clause to the effect that no member of a communal organization like Hindu Mahasabha and Muslim League can be a member or of a elective committee of Congress. নেতাজি সুভাষচন্দ্র বোস, ফরওয়ার্ড ব্লক উইকলি, 4 মে 1940-এ এই লেখাটা পেয়ে যাবেন। পরিষ্কার বলে দিচ্ছেন যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ এই দুটো হচ্ছে গিয়ে কমিউনাল পার্টি,
এই দুটোর সদস্য থাকলে কংগ্রেস করা যাবে না, আগে যেত। তিনি পরিষ্কার জানাচ্ছেন হিন্দু মহাসভা মুসলিম লীগের কোনো নেতা কংগ্রেসের কোনো নির্বাচিত সদস্য হতেই পারবে না। কেবল নেতাজি নয়, এর অনেক পরে কংগ্রেসের হিন্দু মুখ তথাকথিত কংগ্রেসের মধ্যে তো বিভিন্ন রকমের লোকজন ছিলেন। বল্লভভাই প্যাটেল 1948-এর 18ই জুলাই এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সরাসরি লিখেছেন, as a result of the activities of these two bodies, the RSS and হিন্দু মহাসভা, এদের কাজের জন্য, particularly the former, an atmosphere was created in the country in which such a ghastly tragedy became possible. গান্ধী হত্যার কথা তিনি বলছেন। There is no doubt in my mind the extreme section of Hindu Mahasabha was involved in this conspiracy. পরিষ্কার লিখছেন যে তারা ইনভলভ ছিলেন গান্ধীর হত্যায়। সেই সময় ভাবতে হবে যে বল্লভভাই প্যাটেল ছিলেন হোম মিনিস্টার। তিনি লিখছেন যে এই কনস্পিরেসিতে কারা ছিল? হিন্দু মহাসভার লোকজন ছিল। The activities of RSS constituted a clear threat to the existence of the government and the state. দেশের মানুষ বাংলার মানুষের কাছে বিচ্ছিন্ন ছিল বলেই হিন্দু মহাসভা বাংলাতেও 2-2.5% বেশি ভোট কোনোদিন পায়নি। কলকাতা কর্পোরেশনের সুবিধে করে উঠতে কোনোদিনই পারেনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস বিরোধিতার কথা মাথায় রেখেই শরৎ বসু এবং সুভাষ বসুর সঙ্গে একটা দীর্ঘ আলোচনার ব্যবস্থা করেছিলেন এবং সেখানে বসে বুঝেছিলেন যে ওই হিন্দুত্বের প্যাঁড়া সুভাষ বসুকে আর যাকে হোক সুভাষ বসুকে খাওয়ানো অসম্ভব। আচ্ছা, এরপরে সুভাষ বসু দেশ ছাড়লেন, প্রথমে জার্মানি, তারপর জাপান, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করছেন, এসব ইতিহাস আপনারা জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হলো। 42 সালের 9 আগস্ট থেকে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ওখানে একটা ফাসিস্ট ব্লকের সঙ্গে লড়াই হচ্ছে, ইংরেজ সেখানে লড়ছে, আমরা ইংরেজদের সাহায্য করব না। পরিষ্কার জানিয়ে দিলেন না, আগে স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতা দিন, তারপরে যা খুশি করুন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজি শুরু করলেন। গান্ধীজি ডাক দিলেন ইংরেজ ভারত ছাড়ো। সেই সময় অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর সিন্ধু প্রদেশে হিন্দু মহাসভা সরাসরি মুসলিম লীগের সঙ্গে সরকারে ক্ষমতায়। বাংলাতে তারা ফজলুল হকের মন্ত্রিসভার শরিক। মুসলিম লীগ 1940-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানকে প্রস্তাব পাশ করেছে, পাকিস্তানকে আলাদা হতে হবে, তার প্রস্তাব পাশ হয়ে গেছে তার আগে। সেই মুসলিম লীগের সঙ্গে দুটো প্রাদেশিক মন্ত্রিসভা তারা চালাচ্ছেন, আর এখানে ফজলুল হকের সঙ্গে কংগ্রেস বিরোধী। সেই মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, তিনি তখন বঙ্গ প্রদেশের অর্থমন্ত্রী। আর সেই সময় আর কদিন পরে 9 আগস্ট থেকে গান্ধীর ডাকে দেশ জুড়ে 42-এর মরণপণ লড়াই শুরু হবে। আগস্টে গান্ধীজি ইংরেজ ভারত ছাড়ো ডাক দেবেন, আর সেই সময় শুরু হয়ে যাবে বাংলার বিপ্লবী আর কংগ্রেস নেতাদের লড়াই, থানা দখল, লাইন উপড়ে ফেলা, আর সেসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই সময় 1942-এর 26শে জুলাই তিনি গভর্নর জন হাবার্টকে, মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অর্থমন্ত্রী, চিঠি লিখছেন। The question is how to combat this movement in Bengal. এই যে 42-এর আন্দোলন, একে কিভাবে সামলানো যাবে, কিভাবে একে প্রতিরোধ করা যাবে। The administration should make it clear that in wartime anybody who impedes the war effort, এই যুদ্ধের প্রস্তুতিকে যারা বাধা দেবে, যারা আটকাবে, তারা ক্ষতিগ্রস্ত করবে, মাস্ট বি রেজিস্টার্ড, তাদের আটকাতে হবে তাদেরকে। কংগ্রেস মুভমেন্ট মাস্ট বি সাপ্রেসড, কংগ্রেসের এই মুভমেন্টকে সাপ্রেস করতে হবে, 42-এর আন্দোলনকে ব্যর্থ করতে হবে। হ্যাঁ, একধারে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ, অন্যদিকে অজয় মুখোপাধ্যায়, সুশীল দাঁড়া, সতীশ সামন্তের নেতৃত্বে স্বাধীন তাম্রলিপ্তের সংগ্রাম, মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিঠি। আচ্ছা, সুভাষ বসু এই সময় 42-এর ভারত ছাড়ো নিয়ে কি বলছেন? তিনি তো দেশের বাইরে, তিনি জার্মানি থেকে রেডিওতে ভাষণ দিচ্ছেন 31 আগস্ট 1942। আজাদ হিন্দ রেডিও বার্লিন থেকে বলছেন, কান্ট্রিম্যান কিপ ফাইটিং। আমি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিও থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। সহযোদ্ধারা, প্রায় 2 সপ্তাহ আগে আমি শেষবার আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, মানে জুলাইয়ের মাঝামাঝি, ঠিক আজকের তারিখ কথা বলেছিলাম। তারপর থেকে ভারতের আন্দোলন অদম্য শক্তিতে এগিয়ে চলেছে, শহর থেকে গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ প্রচার যন্ত্র বারবার বোঝাতে চাইছে
যে আন্দোলন স্তীমিত হয়ে গেছে, কিন্তু তারা নিজেরাই বাধ্য হচ্ছে দেশের নানা জায়গায় নিরস্ত্র নারী পুরুষের ওপর গুলি চালানোর খবর প্রচার করতে। আজ 1942 সালে ভারতকে আর বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি খবর পৃথিবীর নানা দেশে পৌঁছে যাচ্ছে। ভারতের এই মহাকাব্যিক সংগ্রাম, ভাবুন একবার, দেশ ছেড়ে চলে গেছেন, কংগ্রেস থেকে সরে গেছেন, বিদেশে গিয়ে আর্মি তৈরি করছেন, সশস্ত্র আন্দোলনের আক্রমণের চেষ্টা করছেন, কিন্তু 42-এর ভারত ছাড়োকে কি বলছেন? গান্ধীজির নেতৃত্বে 42-এর ভারত ছাড়োকে বলছেন মহাকাব্যিক সংগ্রাম, ইন্ডিয়াজ এপিক স্ট্রাগল। বিশ্বের বহু মানুষ সহানুভূতি অর্জন করছে। তিনি বলছেন ব্রিটিশদের দমন নীতি যত বাড়বে, ভারতের প্রতি সমর্থনও তত বাড়বে। আমি আপনাদের জানাতে চাই, নৈতিক সমর্থনের পাশাপাশি বিদেশ থেকেও ভারতের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সাহায্য পাওয়া সম্ভব। তাই আমি দেশবাসীকে বলছি, সংগ্রাম চালিয়ে যান, লড়াই চালিয়ে যান। হ্যাঁ, শ্যামাপ্রসাদ ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে 42-এর আন্দোলনকে কিভাবে চুপ করিয়ে দিতে হবে তার জন্য তৎপর। আর নেতাজি সুদূর জার্মানিতে বসে বলছেন 42-এ ভারত ছাড়ো আন্দোলন এক মহাকাব্যিক সংগ্রাম। এর কিছুদিন পরে তিনি চলে যাচ্ছেন টোকিও, জাপান। সেখানে 4 জুলাই 1943 ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নিচ্ছেন। আর সেই আর্মি যে ব্রিগেড, রেজিমেন্টগুলোর নাম কি ছিল? প্রথমটা হলো গান্ধী ব্রিগেড, কর্নেল ইনায়েত খানের নেতৃত্বে। পরেরটা হলো আজাদ ব্রিগেড, তারপরে একটা নেহরু ব্রিগেড, কর্নেল গুরবক্স সিং ধিলো তার নেতৃত্বে। পরেরটা হচ্ছে সুভাষ ব্রিগেড, কর্নেল শাহনওয়াজ খানের নেতৃত্বে। কার ইতিহাস পড়তে হবে? কার ইতিহাস পড়ানো হবে? যে ইতিহাসে গান্ধীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের সহমর্মী নেতাজি সুভাষ, নাকি সেই শ্যামাপ্রসাদের যাকে নিয়ে সেই বিখ্যাত কার্টুন আছে, যেখানে তিনি আর সাভারকর অগ্রণী পত্রিকায়, হিন্দু মহাসভার পত্রিকা, সেখানে কার্টুন ছাপা হচ্ছে তিনি আর সাভারকর, মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর সাভারকর তীর ধনুক নিয়ে রাবণের 10 মাথাতে গান্ধীকে বসানো হয়েছে, সুভাষকে বসানো হয়েছে, নেহরুকে বসানো হয়েছে, কৃপালিনীকে বসানো হয়েছে, রাজগোপালাচারীকে বসানো হয়েছে, আবুল কালাম আজাদকে বসানো হয়েছে। তাদের লক্ষ্য করে তীর মারছেন। মানে রাবণ বধের, রাবণ কারা? এরা হচ্ছে রাবণ। আর কারা মুক্তি দেবেন? রাম লক্ষণ কারা? সাভারকর আর শ্যামাপ্রসাদ। সেই শ্যামাপ্রসাদের মূর্তি হবে নেতাজির থেকে বড় এই বাংলায়? মূর্তি বড় করেই শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়া যাবে? হ্যাঁ, এই প্রেক্ষিতে কমিউনিস্টদের ভূমিকাও খুব ভালো ছিল না। ঢাকার ফাঁসিবাদ বিরোধী সম্মেলন চলাকালীন সোমেনচন্দ্রের হত্যাকাণ্ডের সায় তারাও দিয়েছিলেন, দায় বলেছিলেন। হত্যাকাণ্ডের পরে তারা বলেছিলেন ফরওয়ার্ড ব্লকের লোকজনদের উপরেই, তাদের উপরে দায় চাপিয়েছিলেন, যাদেরকে ততদিনে কমিউনিস্টরা 5th কলামিস্ট, বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছেন। কেবল চিহ্নিত করেই ক্ষান্ত হননি, তাদের কর্মকাণ্ডকে আটকানোর জন্য প্রতিটা শাখাতে কমিউনিস্ট পার্টি সার্কুলার দিয়েছে। কমিউনিস্ট পার্টি 5th কলামিস্টদের রুখতে হবে। তারা বলছেন 1943 সালে সারা বাংলা জুড়ে কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আবার কাছাকাছি আইএনএর কিছু গোয়েন্দা, কিছু গোপন পরিকল্পনাকে রূপ দেওয়ার জন্য গোপন বাহিনীর সৈনিকরা বাংলার বিভিন্ন এলাকাতে কাজ করছেন। ওই রেডিও অপারেটর তারা এসছেন, এখান থেকে খবর পাঠাচ্ছেন। তাদের চিহ্নিত করার দায়িত্ব নিয়েছিল কমিউনিস্ট পার্টি। সেদিন হিন্দু মহাসভা যাদের মিসক্রিয়েন্ট, গুন্ডা বলেছিল, সেই তাদেরকেই কমিউনিস্ট পার্টি 5th কলামিস্ট, বিশ্বাসঘাতক বলেছিল। কারণ তারাও ছিলেন 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে। পরে কমিউনিস্টরা তাদের ভুল স্বীকার করেছেন। জ্যোতি বসু নিজে সুভাষ বসুর মূল্যায়নে ভুল হয়েছিল এই কথা বলেছেন। না, হিন্দু মহাসভার জনসংঘ সেই কথা বলেননি, সেই ভুল স্বীকার করেননি। কারণ আজও সুভাষ বসুর রাজনীতি, তার ধর্মনিরপেক্ষতা, তার অর্থনৈতিক চিন্তা ভাবনা আরএসএস বিজেপির চিন্তার বিপরীত। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে প্রথম কাজটা কি করলেন? দেশের প্ল্যানিং কমিশনকে বাতিল করলেন। চালু করলেন কি নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন তুলে দিলেন, কথাটাকেই তুলে দিলেন। এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938-এ চালু করেছিলেন নেতাজি, তিনি তখন কংগ্রেসের প্রেসিডেন্ট। কাজেই কেবল ছবি আর স্কুল কলেজে কিছু বক্তৃতা দিয়ে শ্যামাপ্রসাদকে বাংলার রূপকার ইত্যাদি করা সম্ভব নয়। হ্যাঁ, বাংলার একজন নেতা আছেন, একজন নয়নমণি, তার পাশে 135 কেন 635 ফুট উচ্চতার কোনো মূর্তি হলেও তাকে বামন বলেই মনে হবে সামনে থাকা সেই মূর্তিকে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।